আজ আমরা ২০০৩ সালে মুক্তি পাওয়া দ্য ওয়ান স্ন্যাচার সিনেমাটি নিয়ে বলবো। সিনেমার নাম শুনেই হয়তো আপনার কাছে কিছুটা পরিষ্কার হয়ে গেছে, আর না হয়ে থাকলে পুরো ভিডিওটা দেখলেই সব বুঝে যাবেন। এই ভিডিওতে আমরা পুরো সিনেমার গল্পই বলবো। সিনেমার গল্পের ঘটনাগুলো ঘটে আফ্রিকার মরুভূমিতে। এখানে আমরা একটি রিসার্চ টিমকে দেখি, যেখানে লাইফ, ভেই ও পল ছিল। তারা একটি জায়গা সম্পর্কে জানতে পারে এবং মনে করে সেখানে কোনো গুপ্তধন থাকতে পারে। আসলে তারা একটি প্রাইভেট কোম্পানির জন্য কাজ করছিল এবং তাদের কাজই ছিল সাহারা মরুভূমিতে হীরা খোঁজা। এই উদ্দেশ্যে তারা এক জায়গায় যায়, যেখানে তারা ডিমের আকৃতির একটি বিশাল পাথর দেখতে পায়। যখন তারা সেটাতে একটু আঘাত করে, তখন সেটি ভেঙে যায় এবং ভেতর থেকে একটি অদ্ভুত জীব বের হয়ে এসে তাদের সবাইকে হত্যা করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে শহরে চলে যায়। সেখানে একটি ল্যাব দেখানো হয়, যেখানে ডাক্তার জেক তার সঙ্গে থাকা বিজ্ঞানীদের নিয়ে একজন রোগীকে সাহায্য করছিল, কারণ তার গলায় কিছু আটকে গিয়েছিল এবং সেই রুমের তাপমাত্রা প্রায় -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে যাচ্ছিল। কিন্তু জেক তার বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রোগীর জীবন বাঁচায়। এরপর তার বস জেকের কাছে এসে তাকে জ্যাকো ফিট নামে একটি জায়গায় কিছু খুঁজে বের করার দায়িত্ব দেয়। পরদিন আমরা দেখি চেক সেই দেবস্থান সদৃশ জায়গায় পৌঁছায়, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম। ট্যাক্সিওয়ালা তাকে নামিয়ে দিয়ে চলে যায়। সেখানে একটি বুড়ো লোক ছোট্ট একটি দোকান বসিয়েছিল। সে জেককে একটি কোল্ড ড্রিঙ্কের ক্যান দেয়। এই নিষ্প্রাণ মরুভূমিতে ঠান্ডা পানীয় পেয়ে জেক ভাবে তার ভাগ্য খুব ভালো। তবে তার ভাগ্যের আসল সিদ্ধান্ত তো সিনেমার গল্পই দেবে। এরপর তাকে রিসিভ করতে একটি কমান্ডার আসে এবং তাকে কোম্পানির বেসে নিয়ে যায়। সেখানে জেকের পরিচয় হয় মিকি ও জনের সঙ্গে। মিকি জেকের পাসপোর্ট ও লাগেজ চেক করে এবং তার কাছে একটি বিশেষ যন্ত্র পায়, যেটা আসলে একটি ট্র্যাকার। এই যন্ত্র 1000 ফুট নিচে পর্যন্ত পানির অবস্থান শনাক্ত করতে পারে। চেকিংয়ের সময় কার্টার নামের একজনও সেখানে আসে। এরপর জেকের এন্ট্রির জন্য প্রয়োজনীয় ডায়েরি খুঁজতে গিয়ে দেখা যায় জন সেটি কোথায় রেখেছে। কিন্তু কার্টারের দুর্ব্যবহারের কারণে জন তাকে মেরে অজ্ঞান করে, আর মিকি জেক ও ডায়েরি নিয়ে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর চেক ও মিকি একটি ট্রাকে করে সেই দলের খোঁজে বের হয়, যারা শুরুতে হীরার সন্ধানে গিয়েছিল। ট্রাকের উপর অনেক তরল জ্বালানি ছিল, কারণ তাদের প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত মরুভূমিতে ঘুরে বেড়াতে হতে পারে। একই সময়ে কার্টার একটি ফার্স্ট এইড ট্রাকে তার গান লোড করতে করতে রওনা দেয়। এখানে আমরা দুই নতুন চরিত্রের সঙ্গে পরিচিত হই, মেগদা ও কার্ট, যারা এই ট্রাকেই ছিল। রওনা হওয়ার আগে টাইটাসকে এক বুড়ো লোক একটি হাড়ের লকেট দেয়, যার উপর অদ্ভুত এক প্রতীকের নকশা ছিল। এভাবেই তাদের যাত্রা শুরু হয়। পথে আমরা দেখতে পাই জেক ধীরে ধীরে মিকির প্রতি আকৃষ্ট হচ্ছে। অনেকক্ষণ মরুভূমিতে ঘোরার পর তারা আগের দলের ট্রাকটি খুঁজে পায়। ট্রাকের কাছে গিয়ে তারা কিছুটা দূরে দুটি মানুষের কঙ্কাল দেখতে পায়। একটি কঙ্কালের পাশে একটি ছুরিও ছিল। দেখে কার্টার বুঝে যায় সেটি পলের দেহ। সবাই অবাক হয়ে যায়, কারণ তাদের ধারণা ছিল মৃত্যু হয়েছে মাত্র 6 থেকে 7 ঘন্টা আগে। তাহলে এত কম সময়ে দেহ কঙ্কালে পরিণত হলো কিভাবে? মিকি তদন্তের জন্য পুলিশ ডাকতে চায়, কিন্তু কার্টারের সন্দেহ পড়ে তৃতীয় ব্যক্তির ওপর, কারণ সেখানে শুধু 2টি কঙ্কাল ছিল, মানে তৃতীয় জনই বাকি দুজনকে মেরেছে। ঠিক তখনই টাইটাস তাদের ডাক দেয়। সেখানে তারা পায়ের ছাপ দেখতে পায় এবং সেই ছাপ অনুসরণ করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা বুঝতে পারে শুরুতে যেখানে 2টি পায়ের ছাপ ছিল, এখন সেখানে 4টি পায়ের ছাপ দেখা যাচ্ছে। ঠিক তখনই জেকের যন্ত্রটি বিপ শব্দ করতে শুরু করে এবং সবাই সেই দিকেই এগিয়ে যায়। তারা একটি শ্মশানের মতো জায়গায় পৌঁছে, যা দেখে মনে হয় এখানে কালো জাদু বা তন্ত্রমন্ত্রের কিছু করা হতো। টাইটাস জেককে সেখানে কোনো কিছু স্পর্শ করতে নিষেধ করে। টাইটাস দেখে তার কাছে থাকা সেই হাড়ের লকেটের মতো অবিকল অনেকগুলা এখানেও। এরপর তারা ট্রাক নিয়ে ফিরে যায় এবং নিজের বেসের দিকে রওনা হয়, যাতে সেখানে একটি ফরেন্সিক টিম পাঠানো যায়। এমনটাই তারা ভাবছিল। ঠিক তখনই তারা আরেকটি কঙ্কাল খুঁজে পায়, অর্থাৎ তৃতীয় লোকটিও মারা গেছে, যার উপর কার্টারের কিলার হওয়ার সন্দেহ ছিল। কার্টার ভীষণ ভেঙে পড়ে, কারণ তার সঙ্গীদের কেউ না কেউ হত্যা করেছে। কাল তাদের বলে এই প্রাণীটির খুঁজতে যেতে, কিন্তু মেগডা তাকে বাধা দেয়, কারণ তখন রাত হতে চলেছিল। তাই তারা সবাই সিদ্ধান্ত নেয় সেখানেই রাত কাটাবে। জেক তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে, কিভাবে না চাইতেও সে এখানে এসে পড়েছে। তবে তার সঙ্গে একটাই ভালো ঘটনা ঘটেছে, আর সেটা হলো মিকির সঙ্গে তার পরিচয়। জেক স্কেটিং করছিল এবং তখন মিকি তাকে লক্ষ্য করে। এমন সময় জেকের যন্ত্রটি সে তার কাছে নিয়ে আসে, কারণ অনেকক্ষণ ধরে সেটি বিপ শব্দ করছিল, যার মানে সেই প্রাণীটি তাদের কাছেই আছে। কিন্তু মিকি আর জেক নিজেদের মধ্যে কথাবার্তা ও ফ্লার্টে ব্যস্ত ছিল।
কিছুক্ষণ পর একে অপরকে ভালোভাবে জানার পর মিকি ট্রাকে গিয়ে ঘুমাতে চলে যায়। জেক বাইরে বালির ওপর শুয়ে থাকে। হঠাৎ তার যন্ত্রটি খুব জোরে বিপ করতে শুরু করে। জেক চারপাশে তাকিয়ে কিছুই দেখতে পায় না। ঠিক তখনই সেই প্রাণীটি তার সামনে এসে দাঁড়ায়। ভয়ে জেক চিৎকার করে ট্রাকের দিকে দৌড়ে যায় এবং কার্লকে ডাকে। কার্টার ও কার্ল বাইরে তাকিয়ে কিছুই দেখতে পায় না। কার্ল জেককে বোঝায় এটা আফ্রিকা, হয়তো সে কোনো সাধারণ প্রাণী দেখেছে। তখন মিকি এসে জানায় তাদের সঙ্গীদের কঙ্কালগুলো উধাও হয়ে গেছে। কার্ল মনে করে এর পেছনে জেকের হাত আছে, কিন্তু জেক রেগে গিয়ে বলে, তোমরাও জানো এখানে কিছু অতি প্রাকৃত ঘটনা ঘটছে, আমি এই হাড়গুলো দিয়ে কি করব? এরপর টাইটাস তাদের এক প্রাণীর গল্প শোনায়, যাকে একটি রানী বলা হয়। সে তার প্রজাতির প্রথম ও শেষ সদস্য, কারণ সে ডাইনোসরেরও আগের সময়কার। সে বেঁচে থাকার জন্য অন্য প্রাণীর ওপর নির্ভরশীল এবং শিকারের শুধু হাড়গুলোই ফেলে রেখে যায়। কার্ল এসব কথা সম্পূর্ণ বাজে বলে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পর আবার জেকের যন্ত্র থেকে বিপ শব্দ আসে। কার্ল সবাইকে সেই দিকেই যেতে বলে, কিন্তু মিকি সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে। সকাল হলে তারা সবাই সেই অদ্ভুত পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে যায়। এক জায়গায় তারা নেমে চারপাশে প্রাণীটিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তারা এক জায়গায় সেটিকে দেখতে পায়। কার্টার স্নাইপার দিয়ে তাকে গুলি করে। গুলি লাগতেই প্রাণীটি যেন কাগজের মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারা কাছে গিয়ে দেখে সেখানে আর কিছুই নেই। কার্ল হতবাক হয়ে যায়। সেখানে তারা তাদের সঙ্গীদের হারিয়ে যাওয়া হাড়গুলো খুঁজে পায়, যেগুলো সে ট্রাকে তুলে রাখে। টাইটাস জানায় তার ইয়াং বয়সেও এমন ঘটনা ঘটেছিল। সে তার বন্ধুর শরীরের শুধু হাড়ই দেখেছিল। তারা সবাই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ট্রাক স্টার্ট করতেই শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। মিকি দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। কার্টার বলে এই ট্রাক ঠিক করতে মাসের পর মাস লাগবে। তারা ইতিমধ্যে পথ হারিয়ে ফেলেছিল, আর মিকি রেডিও চেক করে দেখে কোনো সিগন্যাল নেই। তাই তারা সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। তাদের কাছে সামান্য রসদ ছিল, কিন্তু তারা সেদিকে তেমন খেয়াল করেনি। মিকি সবাইকে বোঝায় যে তাদের কাছে যথেষ্ট খাবার ও পানি আছে, তাই অযথা প্যানিক করার দরকার নেই। এভাবে সেখানে থাকতে থাকতে অনেক দিন কেটে যায়, যেন তারা সেখানে একটি ছোট বসতি গড়ে তুলেছে। এক রাতে ডিনার শেষ করে কার্টার খাবারের বাক্স তুলে নিজের স্লিপিং ব্যাগে ঘুমাতে যায়। হঠাৎ টাইটাস কারো উপস্থিতি টের পায়। আমরা দেখি সেই প্রাণীটি স্লিপিং ব্যাগের কাছে চলে এসেছে। টাইটাস কার্টোকে জাগানোর চেষ্টা করলে দেখে তার শরীরের এক পাশ পচে কঙ্কালে পরিণত হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে বাকিদের ডাকে। বাকিরা আসার আগেই প্রাণীটি ধোঁয়ার মতো কণায় ভেঙে যায়, একেবারে কালো ছাইয়ের মতো। ঠিক তখনই প্রাণীটি টাইটাসকেও ঘিরে ধরতে শুরু করে। কার্ল দ্রুত এসে স্লিপিং ব্যাগের দিকে গুলি চালাতে থাকে, কিন্তু বহু গুলি ছুঁড়েও তাদের কোনো ক্ষতি হয় না। প্রাণীটি ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসতে থাকে। তখন কার্ল পেট্রোল ঢেলে লাইটার জ্বালিয়ে সেটিকে আগুন ধরিয়ে দেয়। সে কাছে আসার অপেক্ষা করছিল। মেঘদা এখান থেকে গুলি চালাতে মানা করে, কিন্তু কার্লের সিদ্ধান্ত ছিল অটল। হঠাৎ দেখা যায় পেট্রোলের কারণে সেই প্রাণীটি শান্ত হয়ে ফিরে যেতে শুরু করে। সবাই তখন টাইটাসকে দেখছিল, আর জেক চারপাশে পেট্রোল ঢেলে সবাইকে নিরাপদ বৃত্তের মধ্যে রাখে। টাইটাস বুঝতে পারে যে সেই প্রাণীটি আগে মারা যাওয়া কঙ্কালের ভেতরে ঢুকে পূর্ণ রূপ নিয়েছে। তাকে দেখামাত্রই সে আক্রমণ করে, আর প্রাণীটি আবার ভেঙে যেতে থাকে। তখন কিছুটা জেক ও কার্লের মাঝে ঝগড়া শুরু হয়, কারণ জেক কার্লোকে গুলি চালাতে বাধা দিচ্ছিল। মিকি তখন সবাইকে বোঝায় এখন নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়। এরপর সবাই মিলে পরিকল্পনা করে যে তারা হেঁটে নিজেদের বেশে গিয়ে সাহায্য আনবে, আর মেঘডা টাইটাসের সঙ্গে ট্রাকেই থাকবে। সকালবেলা কার্ল, মিকি আর জেক তিনজনেই পায়ে হেঁটে মরুভূমির দিকে রওনা দেয়। অনেকক্ষণ হাঁটার পর তারা দূর থেকে একটি ভয়ঙ্কর বালিঝড় আসতে দেখে। ঝড় থেমে গেলে তারা আবার উঠে নিজেদের জিনিসপত্র দেখে। জেকের যন্ত্রটি ভেঙে গেছে, আর তাদের সঙ্গে থাকা পেট্রোলের বাক্সের বেশিরভাগ পেট্রোল বালিতে পড়ে গেছে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তারা এক জায়গায় থেমে চারপাশে পেট্রোল ঢেলে নিরাপত্তার বৃত্ত তৈরি করে। তিনজন একে অপরের হাত ধরে বসেছিল। ঠিক তখনই সেই প্রাণীটি এক নিহত মানুষের কঙ্কালের ভেতর হয়ে সেখানে আসে, এবং তার মুখের জায়গায় মিকির মুখের মতো রূপ ধারণ করে। পেট্রোলের বৃত্তের কারণে সে তাদের কাছে আসতে পারে না এবং সেখান থেকে চলে যায়। সকাল হলে রেডিওতে কারো কণ্ঠস্বর শোনা যায়। খুঁজতে গিয়ে তারা তাদের পুরনো সঙ্গীদের বাজেয়াপ্ত করা জিনিসপত্র খুঁজে পায়, যেগুলো নিয়ে তারা শুরুতে সেই ডিমের মতো পাথরের কাছে এসেছিল। প্রথমে তারা সাহায্য চেয়ে বার্তা পাঠায়, তারপর সবাই জেকের পেছনে পেছনে সাবধানে সেই ডিমের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে জেক বুঝতে পারে এটা আসলে ডিম নয়, বরং একটি বাসা, যা ধীরে ধীরে বড় হয়েছে। এটি পিঁপড়ার মতো কোনো প্রজাতির উন্নত রূপ।
ঠিক তখনই জন সেখানে পৌঁছে যায় এবং আগে আসা লোকদের মৃতদেহ দেখতে পায়। এদিকে তিনজনই বুঝে যায় টাইটাস যা বলেছিল তা সত্যি ছিল। এরপর জন বন্দুক তাক করে তাদের ডেকে বাকি সঙ্গীদের সম্পর্কে জিজ্ঞেস করে। তারা সব সত্য বলে, কিন্তু জন মনে করে তারা হীরা চুরি করে নিজেদের সঙ্গীদের মেরে ফেলেছে। তাই সে তাদের হাতকড়া পরিয়ে গাড়িতে বসিয়ে ক্যাম্পের দিকে রওনা দেয়। এখন তারা বুঝে যায় এই প্রাণীটি পুরো পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে। তাই এখনই যদি একে থামানো না হয়, পরে আর থামানো সম্ভব হবে না। তখন কার্ল পেছনের জানালায় লাথি মেরে ভেঙে ভেঙে দেয়। জনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে অজ্ঞান করে হাতকড়া পরিয়ে জিপের পেছনে বসায়। এরপর তারা একটি খনির দিকে রওনা দেয়, কারণ তারা বুঝেছিল প্রাণীটি নিজের কলোনি বাঁচাতে চায়। খনির কাছে পৌঁছে তারা একটি তরল বিস্ফোরক সঙ্গে রাখে। জনকে বাইরে রেখে তারা সাবধানে খনির ভেতরে ঢোকে। ভেতরে প্রথমে কিছুই ছিল না, তবে জ্যাক একটি পুরনো জেনারেটর খুঁজে পেয়ে সেটি চালু করে। খনির ভেতরে আলো জ্বলে ওঠে। ধীরে ধীরে তারা আরও ভেতরে এগোতে থাকে, আর আমরা দেখি প্রাণীটিও তাদের উপস্থিতি টের পেয়ে গেছে। কার্ল প্রাণীটিকে দেখে তার দিকে এগিয়ে যেতে চায়। জেক ও মিকি তাকে একা ভেতরে যেতে বাধা দেয়, কিন্তু সে থামে না। প্রাণীটি তার উপর আক্রমণ করে এবং একটি স্তম্ভ তার উপর ফেলে দেয়। জেক প্রাণীটির মনোযোগ ঘুরিয়ে নিজেকে টার্গেট করে দৌড়ায়, আর সেটিকে একটি গর্তে ফেলে দেয়। কার্ল মিকিকে টেনে তুলে আর তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। ঠিক তখনই প্রাণীটি কার্লের পা ধরে তাকে গর্তের ভেতরে টেনে নিয়ে যায়। জেক ও মিকি কলের হাত ধরে রেখেছিল, কিন্তু কাল তাদের হাত ছেড়ে দিয়ে সেই তরল বিস্ফোরক সহ প্রাণীটির সঙ্গে নিজেকেও বিস্ফোরণের জন্য রেখে দেয়। এরপর জেক ও মিকি বিস্ফোরণ থেকে বাঁচতে খনির অন্য অংশে চলে আসে। সেখানে তারা রানীর মতো একটি বিশাল সত্তাকে দেখতে পায়। যে জায়গায় তারা দাঁড়িয়েছিল সেটিও প্রাণীটি ঘিরে ফেলেছিল। বুঝতে তাদের দেরি হয় না, এই রানী সবকিছুর নিয়ন্ত্রণ করছে। জেক তার বন্ধুদের কথা মনে করে ছুরি দিয়ে সেটিকে আঘাত করে, আর সেই ভয়ঙ্কর প্রাণীটি মারা যায়। আর খনিটি ধসে পড়ার আগেই দুজনেই নিরাপদে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই তাদের সামনে এমন কিছু দেখা যায় যা দেখে তারা স্তব্ধ হয়ে যায়। বাইরে যেখানে জনের থাকার কথা ছিল সেখানে কিছু নাই। দেখে তারা শক হয়ে গিয়েছিল। মুভির শেষে আমরা দুজনকে বাইরে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে দেখি। মিকি তার কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই তার জিনিসের ভেতরে রানীর একটি ডিম রয়েছে, আর পরে আরও কিছু ডিম পাওয়া গিয়েছিল। মিকি সেগুলো শহরের ল্যাবে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে চেক এখনও সেই প্রাণীটির সন্ধানেই সেখানে থেকে যায়, কিন্তু তার পরবর্তী কী হবে তা দেখানো হয়নি। তাই নিশ্চিত করে কিছু বলা ভুল হবে, এটা শুধু অসম্পূর্ণ ধারণা। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।